আসসালামু আলাইকুম। আমি আবারও ফিরে এসেছি বেশ কয়েকদিন পরে, দুঃখিত। তবে একটা ভালো লাগা কাজ করছে, অনেক দিন ধরেই ভিডিও দেই। তো আমরা মাত্র 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি। তো যাই হোক, আজকে আমি ওই টাইপ 1-এর একদম কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে আজকে একটি ভিডিও তৈরি করছি। তো কোয়েশ্চেনটি আসলে নিউটনিয়ান বলবিদ্যা, যেহেতু তো নিউটনের সূত্র এখানে ব্যবহার করা হয়েছে, এমন প্রবলেমগুলোই আমি টাইপ আকারে করার চেষ্টা করব। তো এখানে যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হলো যে একটি বস্তু স্থির অবস্থা হতে 50 মিটার নিচে পতিত হয়ে কাদার মধ্যে 3.5 মিটার প্রবেশ করে থেমে গেল, হঠাৎ করেই থেমে গেল। তো বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এখানে বস্তুর ভরটা 5 কেজি। তো অনেকে অনেকভাবেই কোয়েশ্চেনটা সলভ করে। আমি একটুখানি বলতে চাচ্ছি যে কোয়েশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমি যদি কাজ শক্তি উপপাদ্যটা ব্যবহার করি, আমার মনে হয় কোয়েশ্চেনটার উত্তর করা খুব সহজ হবে। তো শিক্ষার্থীরা, কাজ শক্তি উপপাদ্যটা কি আমি একটু বলে দিচ্ছি এক লাইনে, যে কোনো বস্তু তার গতিশক্তির পরিবর্তনের সমান পরিমাণ কাজ করতে পারে। এটা খুবই একটা সহজ ধারণা, তোমরা লিখে রাখতে পারো। তো এক কাজ করি, একটা কাজ হলো, যেহেতু অ্যাডমিশনের আনসার করব, তো যে কোনো অঙ্ক করার সময় কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের একটু সূত্রগুলো লিখে নিতে হবে আর গিভেন ভ্যালুগুলো থাকতে হবে। তো এখানে এই যে 50 মিটার, এটা আমরা এইচ ধরে নিই। ঠিক আছে, আমি একটা পেন নিয়ে নিচ্ছি। তো এখানে এটা ইকুয়াল টু এইচ। এরপরে এখানে আরও একটু যে 3.5 মিটার গিয়েছে, এটাকে আমি এক্স ধরে নিই, তাই আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, যখন আমাদের এটা ধরা হয়ে গেল কমপ্লিট মোটামুটি, আর বস্তুর ভরটাও আমি চিত্রের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা জানো যে ভিডিওটিও নেওয়ার কারণ আর চিত্র দেওয়ার কারণ মূলত তোমাদের একটু অনুভব যাতে করাতে পারি। এবার আমরা মোটামুটি শুরু করি যে আসলে কিভাবে কি করব। তো প্রথমে কি বলেছিলাম আমি, যে কোনো বস্তু তার গতিশক্তির পরিবর্তনের সমান পরিমাণ কাজ করতে পারে। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখানে যে ব্যাপারটা আসে সেটা হলো ডেল ইকে। ঠিক আছে, এখন এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ইকে আসে, এরপরে আমরা কি করব, এখন আমরা এখান থেকে এগুলো আনার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা যে আবার এখানে এই বস্তুটি যখন পতিত হয়, এই যে ভাসমান অবস্থাতে কিন্তু বস্তু কোনো কাজ করতে পারে না। বস্তুটি গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, এটি মুক্তভাবে পড়ছে, কিন্তু বস্তুটি কিন্তু কোনো কাজ করতে পারে না। এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমি অঙ্কটি করব। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জিনিস শিওর হলাম যে তার মানে বস্তুটি পড়ছে, পড়তে পড়তে হয়তো বা এই যে পয়েন্টটা আমি যে কালো করলাম, এই পর্যন্ত আসা পর্যন্ত সে গতিশক্তি এখনো আছে, কিন্তু তার এই পর্যন্ত কোনো কাজ করা হয়নি। তার মানে এই এইচ কাজের সূত্রে পড়বে না। একটা জিনিস ক্লিয়ার হলাম। আচ্ছা, যখন সে এখানে পড়ার পরে কিন্তু সে এখানে যে ব্যাপারটা করবে সেটা হলো, সে মাটিতে কাদাতে একটা চাপ প্রয়োগ করে, যে পতিত হয়ে কাদার মধ্যে 3.5 মিটার প্রবেশ করে থেমে গেল। তার মানে তখন সে কিন্তু একটা ফোর্স দিচ্ছিল। দিতে দিতে এই যে আমি রেড যে জায়গাটি রেখেছি, যখন সে এই জায়গাটিতে চলে আসে, তখন সে আর এই জায়গাতে চলে আসে, সরি নিচের জায়গাটা এটাই দেওয়া উচিত। এই জায়গায় যখন চলে আসে তখন কিন্তু সে আর মানে বলটি আর ভিতরে যেতে পারছে না, বা বস্তু, এখানে আমি বস্তু বলতে বলই দিয়েছি, বস্তুটি আর ভিতরে যেতে পারছে না। তো কেন পারছে না একটু এক্সপ্লেন করি। আমি এই যে বসে আছি, আমি বসে থাকতে পারছি কিভাবে? আমি ভূমিতে যে পরিমাণ বল প্রয়োগ করছি, ঠিক একই পরিমাণ বল খুব সুন্দরভাবে আমার দিকে দ্বিতীয় দিকে চলে আসছে। দ্যাট মিনস নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। ওকে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যেহেতু এটা হচ্ছে, ওকে ফাইন। তো আমরা বুঝতে পারছি যে বস্তুটি এই পর্যন্ত এসে, এই জায়গাতে এসে যদি নিচ দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করে, তবে এই কাদা নিচের থেকে উপরের দিকেও ঠিক এফ পরিমাণ বল প্রয়োগ করবে। এটা হতেই হবে, যদি না হয় তাহলে কিন্তু হচ্ছে না, মানে ঘটনাটা পুরোপুরি মিথ্যা হয়ে যাচ্ছে। তার মানে এই যে সে এফ পরিমাণ বল, এই যে আমার যে বস্তুটা, এটা কাদার ভিতরে এসে কতটুক পর্যন্ত দিতে পেরেছে, মানে কাদাগুলো সরিয়ে 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 সেই তো তারপরে কাদার মধ্যে প্রবেশ করেছে, তাই না? মানে কতটুক জায়গায় সে কাদা সরিয়েছে, তার মানে ততটুক জায়গায় সে কাজ করেছে। দ্যাট মিনস আমি এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু এক্স পরিমাণ জায়গায় কাদা সরিয়েছে। আমি এখানে খুব তাড়াতাড়ি করার থেকে এক্সপ্লেইন করছি, যাতে অনেকে এই ধারণাগুলো ব্যবহার করে অন্য কিছু সূত্র
অন্য কোনো অঙ্ক যায় এগুলো কিন্তু সহজে করতে পারে, এর জন্যই কথাগুলো বলা। তাহলে আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি যে বস্তুর উপর প্রযুক্ত বল, মানে বস্তুর উপর প্রযুক্ত বলটা কে করেছে, ওই যে কাদা করেছে, সেটা এফ, সেটা একটা পয়েন্টে যে এফ হয়। তো আমরা এতটুক আশা করি ক্লিয়ার হতে পেরেছি যে বস্তুটি যেখানে যে থেমে গিয়েছে সে জায়গায় কাদাও উপরে এফ বল প্রয়োগ করেছে, আর ঠিক আমার বস্তুটিও নিচের দিকে এফ বল প্রয়োগ করেছে, তার মানে বস্তুর উপর প্রযুক্ত বলটা এফ। আচ্ছা, একটা জিনিস আমার ধরা হলো, আমরা এতটুকু শিওর হলাম কাজ কতটুকু জায়গায় হয়েছে, কাজ হয়েছে এক্স পরিমাণ জায়গায়। ওকে, দুইটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এবার আমি একটু ডানের সূত্রে আসি, যে ডেল ইকে মানে কি, গতিশক্তি। ওকে, গতিশক্তির সূত্রকে আমরা কি লিখতে পারি, গতিশক্তির সূত্রকে আমরা কিন্তু ইকে ইজ ইকুয়াল টু mgx কিন্তু লিখতে পারি। আই হোপ দ্যাট সবাই এটা জানে। এখানে আবার এক্স এর পরিচয় কি, এক্স হলো এখানে ক্রিয়াশীল দৈর্ঘ্যটুকু, মানে যতটুকু জায়গায় আমার গতিশক্তিটা কাজ করেছে। আর ঠিক আছে, তার মানে আমার এই যে গতিশক্তি, বস্তুর গতিশক্তি আসলে কতটুকু জায়গায় কাজ করেছে, বস্তুটি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত, থেমে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ও কাজ করেছে। মানে থেমে যখন সে গেছে একদম শেষ পর্যন্ত সে কাজ করেছে, তারপরে সে থামছে, তার মানে তার গতিশক্তি থেমে যাওয়ার আগ পর্যন্ত ছিল। তার মানে আমার এখানে যেটা বলা উচিত, আচ্ছা আমি এখানে এক্স প্রাইম দিই, এক্স বলাটা উচিত না, সব একটু ক্লিয়ার করে নিই, এক্স প্রাইম। তাহলে এই এক্স প্রাইমটুকু আসলে কতটুকু, এই ঘটনার জন্য সে গতিশক্তি প্রাপ্ত ছিল এইচ প্লাস এক্স, মানে সে উপর থেকে পড়া অবস্থায় যতটুকু জায়গা কাদাতে স্পর্শ করার আগ পর্যন্ত তার গতিশক্তি ছিল এবং থামার আগ পর্যন্তও ছিল। তাহলে আমরা এটা এখানে লিখি। আচ্ছা, ডাব্লিউর সূত্র আমরা এখন একটুখানি ভেঙে লিখতে চাচ্ছি। ওকে, ডাব্লিউ সূত্র ভেঙে লিখবো। ডাব্লিউ সমান কি, ডাব্লিউ সমান আমরা যেটা জানি আমি একটু এখানে লিখে দিচ্ছি, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এখানে এসও কিন্তু ক্রিয়াশীল দৈর্ঘ্য, কাজের জন্য ক্রিয়াশীল দৈর্ঘ্য, ছোট ছোট করে বোঝার চেষ্টা করি। ওকে ফাইন, তাহলে আমি এখানে লিখবো এফ, তারপরে আমার এখানে কি পরিমাণ জায়গায় সে কাজ করেছিল, সে আসলে কাজ করেছে এক্স পরিমাণ জায়গা, তো আমরা এখানে এক্স লিখি। তারপরে সে কি, সে নিচের দিকে পড়ছে, কাজও কিন্তু ওই দিক বরাবর হচ্ছে। তাহলে ওই হিসাবে কিন্তু ওই বস্তুর উপর প্রযুক্ত বল, তো বস্তুর উপর প্রযুক্ত বল মানে কি, কাদা থেকে একটা বল আসতেছিল, সেটা উপরের দিকে ক্রিয়া করছিল, আর বস্তুর সরণটা কিন্তু হচ্ছিল নিচের দিকে। তো আমরা ওভারঅল যেটা, যে এখানে 180 ডিগ্রি, যেহেতু একটা উপরে যাচ্ছে নিচে আসছে, তো আমরা বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করতে বললে কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করে 180 ধরতে পারি, কারণ এই দুইটাকে যদি আমরা একসাথে কানেক্ট করে চিন্তা করি, এই যে জায়গাটায় যে এটা নিচের দিকে পড়ছিল আর বলটা উপরের দিকে ক্রিয়া হচ্ছে, তো এই যে এফ আর এই যে এক্স, তাদের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি। তো আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে দিয়ে দিই, এই cos 180 ডিগ্রি আমরা দিলাম। এরপরে আমরা এখানে যেটা করব, ডেলিকেটটা আমি ডানে লিখে রেখেছি অলরেডি, mg ইন্টু এইচ প্লাস এক্স। হোপ দ্যাট সবাই বুঝতে পেরেছো, এই লাইনটা আসলে তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। এখন cos 180 ডিগ্রির মানটা কত, cos 180 ডিগ্রির মান হলো -1, আমরা এটা জানি, এটা যারা ভেঙেও করতে পারি, এটা কোনো ব্যাপারই না। তো আমাদের এখানে যেটা আসছে, যে যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কিন্তু আমরা নেগেটিভ ভ্যালুটা পাই, আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিতে পারি, তাহলে মাইনাস এফ এক্স ইজ ইকাল টু, এখানে যেটা হচ্ছে এমজি এইচ প্লাস এক্স। আচ্ছা, তো এখানে এই যে মাইনাসটা আসলো কেন, মাইনাসটা কিন্তু আসবে কারণ বস্তুর উপর প্রযুক্ত বল, তার মানে কি, এটা এটা প্রতিরোধকারী বল না, এটা উল্টা দিকে ক্রিয়া করছিল, এর জন্যই আসলে মাইনাসটা আসছে। তো আমি এখন এই মাইনাস সহ যদি ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমার এখানে আসে হলো, মানে আমাকে যদি শুধু ম্যাগনিটিউড বা মান জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু আমরা শুধু ওই এফ এর মানটাই বলবো, আর নেগেটিভটা বলার দরকার হয় না। তাও আমি এখানে অ্যাজ ফর্মালিটি এটা করার চেষ্টা করেছি, ঠিক আছে, এটার অন্য কোনো কারণ ছিল না, জাস্ট করলাম আর কি। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের আর তেমন কিছু করার নাই, স্যার এখানে জাস্ট মান বসানো, এটা আসলে আমাদের তৈরি করা দরকার ছিল, তো আমরা এখানে মানটা বসাই। তাহলে এখানে মাইনাসটা রেখে দিই, আবার অনেকে ভুল ভাববে, মাইনাস হওয়া উচিত, কারণ বস্তুর উপর প্রযুক্ত বলটা নেগেটিভ দিকে কাজ করছে, দিকগুলো মানে পারফেক্টলি নেওয়ার জন্য এটা দরকার ছিল। ওকে, তাহলে আমরা এম এর মান এখানে 5 কেজি দিলাম, জি এর মান আমরা সুন্দরভাবে 9.8 ব্যবহার করলাম, তারপরে এইচ এর মান এখানে 50, আর এখানে এক্স এর মান হলো 3.5 মিটার, সব কিছু বসানো হলো, আবার এক্স এর মানও এখানে 3.5।
যাই হোক, এখানে আমি আর আপাতত ক্যালকুলেশনগুলো কীভাবে তোমরা ক্যালকুলেটর ছাড়া করবে এটা আমি বলছি না। আমি আশা করব তোমরা যদি চাও, আমার একটা ভিডিও করা আছে অলরেডি ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন করে, সেটা একটু দেখতে পারো, বা নিজে নিজেও চেষ্টা করে। আসলে দশমিকের কাজগুলো নিজে নিজে করে করে চেষ্টা করতে করতে একসময় হয়ে যায়। তো এমনি ভিডিওটা অনেক সময় হয়ে গেল, তো আমি ক্যালকুলেটর দিয়ে এখানে মানটা বের করে দিয়ে দিচ্ছি আপাতত। তোমাদের যদি কারো প্রয়োজন হয় যে ক্যালকুলেটর ছাড়া এই ভিডিওর আনসারটাও কীভাবে করবে, তো তোমরা চাইলে আমাকে বলতে পারো। তো যাই হোক, আগে এখন তোমাদের আর বসায় রেখে লাভ কি, তো আমি এটা জাস্ট করে দিলাম। আশা করি অন্যান্য ভিডিওগুলোতে আবার আমি দেখা গেল যে দিয়েও দিতে পারি। ভাববো যে যদি তোমরা কমেন্ট করো যে হ্যাঁ তোমাদের লাগবে আপাতত, ওকে ফাইন। এটার মান মোটামুটি আসতেছে আমাদের 749। ক্যালকুলেটর ছাড়া করে দেখবা যে -749, মানে এটা হলো বিপরীত দিকের কারণে মাইনাস আসছে, কারণ বল একটা ভেক্টর রাশি, অবভিয়াসলি এটা তো আমাদের জানা উচিত, তাই না? তো বল যেহেতু ভেক্টর রাশি, এর জন্য মাইনাস আসছে, সব ভয়ের কিছু নাই, মাইনাসটা দেওয়া উচিত। আবার না দিলেও খুব একটা ভুল হবে না, তাও যেহেতু বস্তুর উপর প্রযুক্ত বল, এটা তো একটা প্রতিরোধকারী বল। তো ওভারঅল আমার মনে হয় তোমরা অঙ্কটির মূল এই ফিজিক্সের অঙ্কটি একটু ইমাজিন করতে পেরেছো আর বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক, কমেন্ট আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও। আশা করি আমি আবার এই টাইপ 1-এর অন্যটা নিয়েও আসছি। আর ওই যে কমেন্ট যদি করো যেগুলো ক্যালকুলেশন কীভাবে করে, তাহলে ইনশাল্লাহ ভিডিও বানানো হবে। তো ভুলো না কিন্তু। ওকে, ধন্যবাদ সবাইকে।